নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আর যারা অল্প বিস্তর ভালো নেই তাদের জন্যই তো হাজির আমরা, মানে হেলথ প্লাস। আপনার জন্য প্রত্যেক দিন সুস্থ থাকার চাবিকাঠি নিয়ে আমি স্মৃতি আসবো হেলথ প্লাসে। আর আজকে শুরুতেই যে কথাটা বলবো, আচ্ছা হার্ট অ্যাটাক বললে আপনার শুরুতে কি মনে পড়ছে বলুন তো? হার্ট ব্লকেজ, ধমনী ব্লকেজ এবং প্রচুর ফ্যাট খাবার, ফ্যাট কোলেস্টেরলের ধমনী ব্লকেজের কথা, তাই তো? মানে সাধারণভাবে আমরা সাধারণ মানুষ যেটা বুঝি, হ্যাঁ ঠিকই বলেছেন। কিন্তু আধুনিক গবেষণা বলছে এগুলোর পাশাপাশি হার্ট অ্যাটাকে আরো অনেক চাঞ্চল্যকর তথ্য নাকি উঠে আসছে। সেটা কি? আপনার মুখের সঙ্গে, হ্যাঁ আপনার মুখের সঙ্গেই নাকি হার্ট অ্যাটাকের যোগ রয়েছে। ভাবুন কাণ্ড, ভাবছেন এ কি বলছি? আরে হ্যাঁ, আধুনিক গবেষণা বলছে মুখ থেকেই হতে পারে হার্ট অ্যাটাকের সম্ভাবনার কারণ। এমনি এমনি তো আর বলি না সকাল সন্ধ্যা রাতে খাবার পরে ব্রাশ করুন। বুঝুন কাণ্ড এবার। বেশিরভাগ মানুষ যখন হার্ট অ্যাটাকের কথা শোনেন তখন তাদের মনে চর্বি আর কোলেস্টেরলে ভরা ব্লক হওয়া ধমনীর ছবি ভেসে ওঠে। ছবিটি বেশিরভাগ ক্ষেত্রে ঠিকই, কিন্তু তার মধ্যেও একটি গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়ে যায়। কি সেটা? শুনলে অবাক হয়ে যাবেন। আপনি জানেন কি মুখের ব্যাকটেরিয়ায় বাড়াতে পারে হৃদরোগের ঝুঁকি? একটি নতুন গবেষণায় দেখা গেছে সাধারণ মুখের ব্যাকটেরিয়া হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। গবেষকরা বলছেন দাঁত ও মুখের স্বাস্থ্য সরাসরি হৃদযন্ত্রের সঙ্গে সম্পর্কিত। দাঁত থাকতে দাঁতের মর্ম না বুঝলেই বিপদ। বাড়ির বড়রা খামোখায় বলেন না যে দিনে দুবার করে দাঁত মাজা উচিত, কিন্তু তা শোনেন কজন? সারাদিনে যতবার খাওয়া হচ্ছে তার ভগ্নাংশ জমছে দাঁতের ফাঁকে বা মাড়িতে। তাতে বহাল তবিয়তে বাসা বাঁধছে নানান রকম ব্যাকটেরিয়া। নতুন গবেষণা বলছে মুখের সাধারণ কিছু ব্যাকটেরিয়া, যেগুলি সাধারণত মুখেই থাকে, তারা রক্ত প্রবাহে ঢুকে হার্ট অ্যাটাকের সূচনা ঘটাতে পারে। দাঁত থেকে কিভাবে হৃদরোগ হতে পারে তা ভেবে আশ্চর্য হওয়ারই কথা, কিন্তু গবেষকরা সে ব্যাখ্যাই দিয়েছেন সবিস্তারে। আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে প্রকাশিত দুটি গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে মাড়িতে ও মুখগহ্বরে জমানো ব্যাকটেরিয়া হৃদরোগের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। ঠিকমতো দাঁত পরিষ্কার না করলে, পর্যাপ্ত পরিমাণে জল পান না করলে মাড়ির সমস্যা দেখা দেয়। পরফাইরোমোনাস জিঞ্জিভালিস, অ্যাক্টিনোব্যাসিলাস, ট্রিপোনেমা ডেন্টিকোলা নামে কিছু ব্যাকটেরিয়া জন্মায় মাড়িতে, যারা প্রদাহ তৈরি করে। এই সব ব্যাকটেরিয়া দাঁতের ক্ষয়ের কারণ তো হয়ই, পাশাপাশি লালায় মিশে সারা শরীরে ছড়িয়ে পড়ে। মুখগহ্বরে জমানো এই সব জীবাণু রক্তেও মেশে এবং হার্টের ধমনীতে গিয়ে বাসা বাঁধে, সেখানে প্রদাহ তৈরি করে। ফলে রক্ত জালিকাগুলি ক্ষতি হয়। রক্ত সংবহন বাধা পেয়ে ধমনীর দেওয়ালে দূষিত পদার্থ জমতে থাকে, যা পরবর্তী সময়ে গিয়ে অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণ হয়ে ওঠে। এক্ষেত্রে ধমনীর দেওয়ালের মধ্যে চর্বি, কোলেস্টেরল এবং অন্যান্য পদার্থ জমতে থাকে, যাকে বলে প্ল্যাক। এর ফলে ধমনী সংকীর্ণ হয়ে রক্ত প্রবাহকে বাধা দিতে পারে। এই ব্লকেজ থেকে হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়ে। গবেষকরা দাবি করেছেন দীর্ঘ সময় ধরে যারা দাঁত ও মাড়ির সমস্যায় ভুগছেন তাদের হৃদরোগ হওয়ার ঝুঁকি খুবই বেশি। ফিনল্যান্ডে করা আরও একটি গবেষণায় হঠাৎ হৃদরোগে মারা যাওয়া ব্যক্তিদের এবং ৯৬ জন রোগীর ধমনী টিস্যুর নমুনা পরীক্ষা করা হয়। তাতে দেখা যায় প্রায় ৬০% রোগীর ধমনীতে ভিরিডান্স সেপ্টোকক্কি নামক মুখের ব্যাকটেরিয়া পাওয়া গেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই ব্যাকটেরিয়ার উপস্থিতি দৈবক্রমে নয়, এগুলি ধমনীর ফ্যাট স্তরকে দুর্বল করে দেয়, যা ধমনী ফেটে যাওয়ার ঝুঁকি বাড়ায় এবং প্রাণঘাতী জটিলতা তৈরি করতে পারে। গবেষকরা দেখেছেন যে মুখে থাকা ব্যাকটেরিয়াগুলি হৃদযন্ত্রের ধমনীতে ঢুকে একটি ঘন সুরক্ষা স্তর বা বায়োফিল্ম তৈরি করতে পারে, যা বায়োফিল্ম ব্যাকটেরিয়াকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও ওষুধ থেকে রক্ষা করে। কিন্তু যখন এই বায়োফিল্ম ভেঙে যায় তখন ধমনীতে প্রদাহ তৈরি হয়। এতে ধমনী দুর্বল হয়ে যায় এবং রক্ত জমাট বাঁধার সম্ভাবনা বাড়ে। আর রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেলে হার্ট অ্যাটাক বা স্ট্রোক ঘটতে পারে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ওরাল হাইজিন বা মুখের পরিচর্যা অবহেলা করা উচিত নয়। নিয়মিত দাঁত মাজা এবং চিকিৎসা পরীক্ষা করা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। শুভাশিস মণ্ডলের রিপোর্ট, হেলথ প্লাস। এতদিন বাড়ির মা কাকিমারা বলে বলে বোঝাতে পারেনি যে খাবার পরে ব্রাশ করাটা দরকার। এই রিপোর্টের পর নিশ্চয়ই এবার সেটা করবেন। যাই হোক, আচ্ছা, এরপর যে প্রতিবেদনে আসব সেটা হলো সার্ভাইকাল ক্যান্সার। কারা কারা আমাদের সঙ্গে এই মুহূর্তে ওয়ার্কিং লেডি রয়েছেন, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করেন না, ঠিকঠাক মতো ঘুমোন না, ঠিকঠাক মতো নিজের শরীর চর্চা করেন না তো? আচ্ছা, ভালো কথা, সুস্থ আছেন, কিন্তু জানেন কি সার্ভাইকাল ক্যান্সারের নানান গুরুত্বপূর্ণ কারণগুলির মধ্যে এগুলিও কিন্তু অন্যতম কারণ। হ্যাঁ, সে কারণেই তো বাড়ছে মহিলাদের মধ্যে সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার, আর যার ফলে কিন্তু মারাত্মক পরিণতিও ঘটছে অনেক মহিলার। কিভাবে বুঝবেন কি কি সিমটম রয়েছে, কি চিকিৎসা রয়েছে, কেন হয় সার্ভাইকাল ক্যান্সার? আজকের বিশেষ প্রতিবেদন মহিলাদের জন্য। জরায়ু ক্যান্সার একেবারে নীরবে বাসা বাঁধছে শরীরে। গ্যাসের ব্যথা ভেবে অনেকেই এড়িয়ে যাচ্ছেন ক্যান্সারের লক্ষণ। তাই রোগ হাতের বাইরে চলে যাওয়ার আগেই নির্ণয় করা প্রয়োজন। চিকিৎসকের মতে আমাদের দেশে মেয়েদের সার্ভাইকাল ক্যান্সারের হার বেশি। কেন সার্ভাইকাল ক্যান্সার বেশি, আর এই ক্যান্সারের জন্য কোন ভাইরাস দায়ী, চলুন শুনে নিই চিকিৎসকদের মুখ থেকে। জরায়ুতে ক্যান্সারের সমস্যা বেড়েছে এবং যেটি আমাদের দেশে মেয়েদের জরায়ুতে সবচেয়ে বেশি ক্যান্সার হয় সেটাকে বলা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। অর্থাৎ এই যে আমার ইউটেরাসের মডেল আছে দেখতে পাচ্ছেন, এই জরায়ু যে মুখ তাকে বলা হচ্ছে সার্ভিক্স। এইখানে যে ক্যান্সার হয় তাকে বলা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার মূলত যে অর্গানিজমটা পাওয়া যাচ্ছে, যদিও ক্যান্সারের ডেফিনিট কারণ পাওয়া যায়নি, কিন্তু এক্ষেত্রে কমন কজ পাওয়া যাচ্ছে এইচপিভি, অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই ভাইরাসের কারণে কিন্তু ইনফেকশনগুলো বাড়ছে। যে আজকের দিনে আমাদের অনেক রকম ভ্যাকসিন বেরিয়েছে, যাকে বলা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার প্রিভেনশনের জন্য এইচপিভি ভ্যাকসিন। তো সেই ভ্যাকসিন বিষয়ে আমরা পেশেন্টদের বলি এবং প্রয়োজনে তাদেরকে নিতে বলি এবং তারাও আগ্রহ প্রকাশ করে, এবং এক্ষেত্রে কিন্তু মোটামুটি 95% মানে প্রিভেনশনটা হয়। জরায়ু ক্যান্সারের ক্ষেত্রে কোমর, তলদেশ এবং শ্রেণী চক্রে এক টানা ব্যথা চলতেই থাকে। অধিকাংশ মহিলা ব্যথা অনুভব করেন কোমর ও নিতম্বের মধ্যবর্তী অঞ্চলে। পায়ের ওপরের অংশেও ব্যথা হতে পারে, তাই সময় থাকতেই সাবধান হন। কেন হয় জরায়ু ক্যান্সার? 45 থেকে 52 বছর পর্যন্ত মেনোপজাল এজ ধরা হয়। রজনী বৃদ্ধি হওয়ার পর যদি ঋতুস্রাবের মতোই রক্তপাত হয় তাহলে সাবধান। জরায়ুর ভেতরের স্তর পুরু হয়ে যেতে পারে, সেখানে সিস্ট বা টিউমার তৈরি হতে পারে। অন্যদিকে জরায়ুতে সার্ভাইকাল ক্যান্সারের অন্যতম কারণ একাধিক যৌন সংসর্গ। এই ক্যান্সারের জন্য দায়ী এইচপিভি নামক ভাইরাস। 100টিরও বেশি এইচপিভি প্রজাতি রয়েছে, যার মধ্যে এইচপিভি 16 ও এইচপিভি 18 ভাইরাস ক্যান্সারের জন্য দায়ী। ধূমপান এইচপিভির ঝুঁকি বাড়িয়ে দেয়, আর জরায়ু মুখে স্বাস্থ্যবিধি না মানা। জরায়ু ক্যান্সার কেন হয় তা তো জানলাম, এবার আসা যাক জরায়ু ক্যান্সারের লক্ষণগুলি কি। অনিয়মিত মাসিক, মেনোপজের পরেও অস্বাভাবিক রক্তপাত, যোনিপথে দুর্গন্ধযুক্ত স্রাব, যৌন মিলনের সময় ব্যথা অনুভব, তলপেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, পেট ফোলা, ক্লান্তি। জরায়ু ক্যান্সার বাড়ার অনেক কিছু কারণ আছে, তার মধ্যে হচ্ছে আনঅপোজ স্ট্রোজেন যাকে বলা হয়। আনঅপোজ স্ট্রোজেন কখন হবে, যেমন আর্লি মেনার্কি, লেট মেনোপজ হচ্ছে, কিংবা অ্যানোভুলেটরি সাইকেল, যেমন কি পিসিওডিতে দেখা যায় অ্যানোভুলেটরি সাইকেল হয়, সেই সময় আনঅপোজ স্ট্রোজেনের লেভেল থাকে। সেডেন্টারি লাইফস্টাইল কিংবা ওবেসিটি থাকার কারণেও স্ট্রোজেনের লেভেল বাড়ে, আর যে জরায়ু ক্যান্সার কজ করাতে পারে। আরও যেমন মেটাবলিক ডিজিজেস আছে, হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটিস, এগুলো হচ্ছে কারণ জরায়ু ক্যান্সার বাড়ার জন্য। এই সব লক্ষণ দেখা দিলে চিকিৎসকদের পরামর্শ নিন। কি বলছেন চিকিৎসকরা, চলুন শুনে নিন তাদের কাছ থেকে। জরায়ুতে ক্যান্সার, দেখুন যে এগুলো তো অনেক কারণ থাকে, কিন্তু আমাদের যেটা হওয়া উচিত যে জেনিটাল হেলথ ঠিক রাখা, ঠিক সময়ে চেক আপ করানো। আজকাল তো মানে জরায়ুর একটা ক্যান্সার হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। এই সার্ভাইকাল ক্যান্সারের জন্য ভারত সরকার ভ্যাকসিন, ফ্রি ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন। সেটা নিজেদের হেলথ সেন্টারে গিয়ে তার মানে স্বল্প বয়সেই ওই ক্যান্সারের জন্য প্রিভেন্টিভ ভ্যাকসিন নিতে পারে।
এটা হলো এক। আর গ্রামের দিকে যেমন সার্ভাইকাল ক্যান্সার যথেষ্ট পরিমাণে হতো, সেখানে আগে একটা সময় ছিল মানে মায়েরা তারা যে স্যানিটারি ন্যাপকিন সেটা ব্যবহারই করতো না, কাপড় চোপড় ব্যবহার করতো, সেই কাপড়ের টুকরো খড়ের চালে মেলে দিত। আবার এমনও দেখেছি মানে আমরা যখন ডাক্তার হয়েছি সবে, সেই সময় কাপড়ের পুটুলি জড়ো করে মানে জেনিটাল অর্গ্যান জনিতদ্বারের ভেতরে প্রবেশ করাতো। আমি এমন একটা পেশেন্ট পেয়েছিলাম, সে কবে প্রবেশ করিয়েছে সে জানেই না, কয়েক বছর হয়ে গেছে, তারপর সিভিয়ার ইনফেকশন হয়ে হাসপাতালে এসেছে। মানে আমরা অত্যন্ত খুশি যে আমাদের প্রধানমন্ত্রী সেই বিষয়টাতে পর্যন্ত নজর দিয়েছেন। মানুষ 1 টাকা মূল্যে আজকে স্যানিটারি ন্যাপকিন পাচ্ছে। আমার ক্যান্সার বা কোনো কিছু আছে কিনা একটা প্রিভেন্টিভ চেক আপ হওয়া উচিত। সেই চেক আপটা কিন্তু সকলেরই একটা ক্লিনিক্যাল চেক আপ, সার্ভাইকাল স্মিয়ার নিয়ে চেক আপ, বিভিন্ন সংগঠন বিভিন্ন হাসপাতাল এই চেক আপগুলোর ব্যবস্থা করে, সেখানে যাওয়া। জরায়ুর ক্যান্সার is one of the second largest cancer of the female after breast. জরায়ুর ক্যান্সার এখন নানা রকম ভাবে রিসার্চ করে বোঝা যাচ্ছে যে HPV হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এর বিভিন্ন স্ট্রেন আছে। এই বিভিন্ন স্ট্রেন এই জরায়ুর বিশেষ করে সার্ভাইকাল ক্যান্সার, জরায়ুর মুখের ক্যান্সার যেটা, এটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা হচ্ছে। গার্ল চাইল্ড যারা, তাদের 9 বছর থেকে 15 বছর পর্যন্ত এর মধ্যে 2টো ভ্যাকসিন নিতে হবে। HPV ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা 1 মাস অন্তর অন্তর 2টো নিলে পরেই এটা প্রিভেন্টেবল, এটা আর জরায়ুর ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম। যদি কোনো মহিলার বয়স 15 বছরের পরে হয়ে যায়, তারপরে তখন তাদের 3টে ইঞ্জেকশন ভ্যাকসিন নিতে হবে। এই ভ্যাকসিনটা নিলে পরে তাহলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেগুলো সেগুলো ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং জরায়ুর সার্ভাইকাল ক্যান্সার হওয়ার চান্সটা কমে যাবে। মেন ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ভ্যাকসিন নিতে হবে, HPV ভ্যাকসিন। এটার উপরে খুব গভর্নমেন্টও জোর দিচ্ছে যাতে মহিলাদের জরায়ুর ক্যান্সার না হয়। সচেতন হলে এই ক্যান্সারের সঙ্গে লড়াই করা সম্ভব হয়। নিয়মিত চিকিৎসা ও জীবনশৈলী, সুষম খাদ্যাভ্যাসই বাঁচাতে পারে ক্যান্সার থেকে। বর্তমানে আশার আলো ভ্যাকসিন। সার্ভাইকাল ক্যান্সার রোধে HPV ভ্যাকসিন খুবই উপকারী। অনেকেই এখন এই ভ্যাকসিন নিয়ে সচেতন। ব্যুরো রিপোর্ট, হেলথ প্লাস। যে কোনো রোগের সাবধানতা যে তার প্রিকশন, আমরা তো এটা প্রত্যেকেই জানি, কিন্তু এরপর যে বিষয়টাতে আসব, মনে আছে তো, জেনিভা তার ছোট ছোট যে ঘরোয়া কিছু টিপস, সেই টিপসগুলো কিন্তু এই সমস্ত রোগ থেকেও আমাদেরকে ভালো রাখতে পারে, আমাদের প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করতে পারে। দেখি আসুন আজ জেনিভা কি টিপস নিয়ে আসছে। থ্যাংক ইউ স্মৃতি। হ্যাঁ দর্শক বন্ধুরা, আমি আপনাদের কথা দিয়েছি হেলথ প্লাস বুলেটিনে প্রত্যেকদিন এসে আপনাদের ছোট্ট ছোট্ট সহজ ঘরোয়া কিছু টিপস দেব, যাতে আপনারা সুস্থ থাকতে পারেন। জেনে নিন আজকে সেরা টিপস। মুখের আঁচিল পড়বে ঝরে, এটি লাগান নিয়ম করে। কাঁচা আলু কেটে আলুর রস আঁচিলে হালকা ম্যাসাজ করুন, অথবা অ্যালোভেরা কেটে জেল বের করে লাগিয়ে রাখুন আঁচিলের ওপর। কলার খোসা ভেতরের অংশ বেটে আঁচিলের ওপর লাগিয়ে রাখতে পারেন। রসুন বাটা বা রসুনের রস হালকা করে আঁচিলের ওপর ঘষুন। অ্যাপেল সিডার ভিনেগার তুলোয় নিয়ে আঁচিলের ওপর লাগিয়ে রাখতে পারেন। এগুলির মধ্যে যে কোনো একটি ব্যবহার করবেন, আর অবশ্যই রাতে শুতে যাওয়ার সময় সেটি লাগিয়ে শুয়ে পড়বেন। সকালে উঠে মুখ ধোবেন। এই ঘরোয়া পদ্ধতিতে বা ঘরোয়া টোটকায় এগুলি নিয়মিত যে কোনো একটি যদি আপনি ব্যবহার করেন, তাহলে কিছুদিনের মধ্যেই মুখের অস্বস্তিকর আঁচিল ঝরে পড়তে পারে। এছাড়াও এই ঘরোয়া টোটকা যারা করতে চাইছেন না, তাদের জন্য রয়েছে হোমিওপ্যাথি ওষুধ। হোমিওপ্যাথি ওষুধ খুব ভালো কাজ করে আঁচিল ছড়িয়ে দিতে। এখানেই শেষ নয়, আরো একটা বড় অংশ, একটা দারুণ পাঠ কিন্তু বাকি রয়েছে হেলথ প্লাস বুলেটিনে, সেটা অবশ্যই নিয়ে আসছে স্মৃতি। 1 মাসেই পালাবে আর্থারাইটিসের ব্যথা।
ঠিকই শুনেছেন, 1 মাসেই পালাবে আর্থারাইটিসের ব্যথা। আপনাকে নিয়ম করে পাতে রাখতে হবে এগুলি। কি খাবার আপনি খাবেন সকাল থেকে রাত, তার জন্য দেখুন পুরো ভিডিওটি। হেলথ প্লাসের এক দর্শক বন্ধু বহুদিন ধরেই আমাদেরকে কমেন্ট করে অনুরোধ করছেন, তার আর্থারাইটিস আছে, খুব কষ্ট পাচ্ছেন আর্থারাইটিসের ব্যথায়। পাতে এমন কি কি তিনি রাখতে পারেন যাতে আর্থারাইটিসের ব্যথা থেকে কিছুটা হলেও তিনি মুক্তি পাবেন, তার কথা ভেবেই আমাদের এই ভিডিও। তো অবশ্যই আর এমন অনেক বন্ধুরাও আছেন যাদের আর্থারাইটিসের সমস্যা রয়েছে, তারাও কিন্তু এই ভিডিওটি দেখতে ভুলবেন না। রাতে ভিজিয়ে রাখুন আমন্ড বাদাম, ছোলা এবং কিশমিশ। সকালে খালি পেটে কিছু ছোলা, আমন্ড এবং কিশমিশ আপনি খেতে পারেন। 8 ঘন্টা পরে আপনি চা খাবেন, কিন্তু কখনোই দুধ চা খাবেন না চিনি দিয়ে। অবশ্যই যদি আপনি গ্রিন টি খান, চিনি ছাড়া আপনাকে চা খেতে হবে না। গুঁড়ো এখানে কোনো অপশন হতে পারে না। চিনি ছাড়া লিকার চা বা গ্রিন টি আপনি খান। এর 1 ঘন্টা পর আপনি ব্রেকফাস্টে আসুন। দেখুন, প্রথমেই আমাদেরকে মনে রাখতে হবে আর্থারাইটিস কেন বেড়ে যায়। এটি একটি বয়সজনিত কারণে হয় এবং হাড় ক্ষয়ে হয় বা চোট আঘাতে হয় বা শরীরের বিভিন্ন ইনফ্লামেশন, প্রদাহ থেকে হয়। এটার ব্যথা কেন বেড়ে যায় জানেন? ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাবে। ব্রেকফাস্টে আপনি খান ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। সেগুলি কি কি? আপনি খেতে পারেন সয়াবিনের পরোটা, পনির পরোটা, পালং শাকের পরোটা। দেখুন কিভাবে বানাবেন সেটা ইউটিউবে সহজেই আপনি জানতে পারেন, বা আমাদেরও একটি ভিডিও আছে কমেন্টে, যার প্রথম লিংক আমরা দিয়ে দেব, সেটা দেখেও আপনি বানিয়ে নিতে পারেন। এই ক্যালসিয়াম ভরপুর পরোটাগুলো অবশ্যই আপনাকে কিন্তু একদম নামমাত্র তেলে বানাতে হবে, মানে যেখানে তেল না থাকার মতোই। আর যদি খুব ভালো হয় আপনি অলিভ অয়েলে খেতে পারেন, আর না হলে হালকা ঘি বা হালকা তেল একদম নামমাত্র সেটা ব্যবহার করুন। এছাড়াও কি কি খেতে পারেন? খেতে পারেন দুধে ওটস দিয়ে, সঙ্গে খেতে পারেন তার সঙ্গে পাকা কলা, খেজুর ছড়িয়ে। এটাও কিন্তু ক্যালসিয়ামের সমৃদ্ধ একটা দারুণ ব্রেকফাস্ট। এছাড়াও খেতে পারেন মুসুরির ডাল বা যে কোনো ডাল দিয়ে ডালিয়ার খিচুড়ি। এটাও ক্যালসিয়াম পৌঁছবে আপনার শরীরে। এছাড়াও আপনি খেতে পারেন দুধ সুজি। দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, আমরা তো ছোটবেলা থেকেই জানি। তাই এই দুধ বা দুগ্ধজাত যে কোনো প্রোডাক্ট আপনি খেতে পারেন জল খাবারে। আর অবশ্যই যেটা করতে পারেন, এরই পাশাপাশি আপনি ছানা খাবেন। রোজ না হলেও সপ্তাহে 3-4 দিন ব্রেকফাস্ট করার পরে আপনি যদি অল্প পরিমাণে একটু ছানা খান, তাহলে কিন্তু আপনার শরীরে সুন্দরভাবে ক্যালসিয়াম পৌঁছে যাবে। এরপর আমরা লাঞ্চে যাব? একেবারেই না। লাঞ্চের আগে মিড মর্নিং, মানে ব্রেকফাস্টের 1-1.5 ঘন্টা পরে এবং লাঞ্চের 2 ঘন্টা আগে আপনাকে কিছু ফল খেতে হবে, যেটা হবে ক্যালসিয়ামে সমৃদ্ধ। অনেকগুলো ফলের কথা আপনাকে বলবো, সবগুলো একদিনে খেতে যাবেন না, অসুস্থ হয়ে পড়বেন। এক এক দিন এক একটি ফল খাওয়ার চেষ্টা করুন। এই ফলগুলি হচ্ছে ক্যালসিয়ামে সমৃদ্ধ। সেই ফলগুলি কি কি? প্রথমেই আসবো আনারস, কমলা লেবু, পেয়ারা, নাশপাতি, পাকা পেঁপে, ডার্ক চেরি, আপেল, যে কোনো ধরনের বেরিজ, খেজুর, তরমুজ। এই ফলগুলি ক্যালসিয়ামে ভরপুর, তাই এই ফলগুলির যে কোনো একটি আপনি লাঞ্চ করার 2 ঘন্টা আগে অবশ্যই খান। ক্যালসিয়াম আপনার শরীরে পৌঁছবে। এরপর আসবো অবশ্যই লাঞ্চের পাতে। আপনি যেটা রাখবেন অল্প পরিমাণে ভাত, সঙ্গে যে সবজিগুলো আপনাকে বলবো তা ক্যালসিয়ামে ভরপুর সবজি। একসঙ্গে সব সবজি খেতে বলবো না, এক এক দিন এই সবজিগুলোর এক একটি আপনি রান্না করতে পারেন। এবং আপনি যদি আমিষ খেতে চান, তাহলে সামুদ্রিক মাছ হচ্ছে ক্যালসিয়ামের যোগানের জন্য সব থেকে ভালো উৎস। যেমন স্যামন, টুনা, সার্ডিন, সালমান, এই মাছগুলো হচ্ছে ক্যালসিয়ামে ভরপুর। তাই চেষ্টা করুন সামুদ্রিক মাছগুলি খেতে, যে কোনো একটি। ডিমেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, তাই ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে শরীরে মাছ বা ডিম যে কোনো একটি পাতে রাখুন। এর সঙ্গে আপনি সবজিও রাখতে পারেন, বা যারা নিরামিষ আহার করবেন তাদের জন্য সবজিগুলো জানিয়ে দেব কোন কোনটি ক্যালসিয়ামে ভরপুর। কাঁচা কলা, ঢেঁড়স, বাঁধাকপি, ব্রকলি, ডুমুর, লাউ, মাশরুম, পালং শাক, পুঁই শাক, কলমি শাক। তিল দিয়ে আপনি সবজি তৈরি করতে পারেন, বা বিভিন্ন সবজির মধ্যে আপনি তিল ব্যবহার করতে পারেন। সাদা তিল কিন্তু ক্যালসিয়ামের একটা খুব দারুণ উৎস।
এবং অবশ্যই প্রত্যেকদিন অল্প পরিমাণে ডাল রাখবেন দুপুরের পাতে। আদা এবং রসুন এই দুটি মশলাও কিন্তু খুব উপকারী মশলা, তাই আপনি যে রান্নাটা দুপুরে করছেন তাতে আদা রসুনও ব্যবহার করবেন, এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামও রয়েছে। এবং দুপুরে খাবারের পর আপনি হাফ কাপ বা হাফ বাটি টক দই, চিনি ছাড়া নুন ছাড়া টক দই রাখুন, দেখবেন ক্যালসিয়াম পৌঁছবে শরীরে। সকাল থেকে দুপুর পর্যন্ত বললাম, এবার আসি সন্ধ্যের টিফিনে বা রাতের খাবারে। দেখুন, আমরা সকালে ব্রেকফাস্টের কথা আপনাদেরকে জানিয়েছি, অনেকগুলি খাবারের কথা বলেছি। সেই খাবারের যে কোনো একটি, অর্থাৎ বিভিন্ন রকম পরোটা, ডালিয়া, খিচুড়ি বা এই দুধ সুজি, এগুলো আপনি যদি চান সন্ধ্যাবেলায় খেতে পারেন, বা হালকা কাঁচা ছোলাও আপনি সন্ধ্যাবেলায় খেতে পারেন। সেটাতে একটু স্যালাড করে, মানে টমেটো, শসা, কাঁচা ছোলা এগুলো বিভিন্ন ভাবে একটু স্যালাড করে মুখরোচক তৈরি করে, কোনো রকম ভাবে কিন্তু অতিরিক্ত তেল মশলা নয়, সেগুলো ছাড়া আপনি অবশ্যই সন্ধ্যাবেলায় খেতে পারেন হালকা মুড়ি দিয়ে। তাহলে আপনার সন্ধ্যের টিফিনটাও হয়ে গেল হালকা এবং সেখানেও ক্যালসিয়াম পৌঁছলো। এবার রাতের দিকে আপনি ওটসের রুটি খেতে পারেন বা লাল আটার রুটি খাবেন, যেটা শরীরের জন্য খুবই ভালো। রুটি খাবেন এবং সকালবেলায় যদি রুটি খেতে আপনার রাতে না ইচ্ছে করে, তো সকালে যে পরোটাগুলোর কথা আপনাদেরকে জানিয়েছি যে নাম মাত্র তেলে, আবারও বলছি নাম মাত্র তেলে, যেন মনে হবে তেল নেই, এরকম ভাবে আপনি সকালে যে পরোটাগুলো আপনাকে বলা হয়েছে, যেমন পালং শাক, পনির পরোটা, সয়াবিন পরোটা, এরকম নানান যে খাবারগুলো বলা হয়েছে সেগুলোর মধ্যে যে কোনো একটি রাতে আপনি খেতে পারেন। তাহলে সকাল থেকে রাত যারা আর্থারাইটিসে ভুগছেন, মানে যাদের শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন ডির একটা প্রচুর পরিমাণে ঘাটতি আছে, যে কারণেই খুব কষ্ট পাচ্ছেন আর্থারাইটিসে, তারা এই খাবারগুলি খান, নিশ্চয়ই উপকার পাবেন। 1 মাস খেয়ে দেখুন, নিশ্চয়ই আপনি লাভবান হবেন, কষ্ট থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন। আরো একটি কথা, আর্থারাইটিসে কিন্তু ব্যায়ামটা খুব প্রয়োজন, তাই চিকিৎসকের পরামর্শ মতো আপনি অবশ্যই তাদের দেখিয়ে ব্যায়াম আপনাকে করতেই হবে, কারণ আর্থারাইটিসের ওষুধের খাবারের সঙ্গে সঙ্গে যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে ব্যায়াম। তাই প্রত্যেকদিন নিয়ম করে কিন্তু আপনার চিকিৎসক আপনাকে যে পরামর্শ দিচ্ছে, যে ব্যায়াম দেখিয়ে দেবে, সেগুলো আপনাকে করতেই হবে। আর তার সঙ্গে অবশ্যই মনে রাখবেন আপনার পর্যাপ্ত বিশ্রামও প্রয়োজন। এগুলো করুন, আশা করি আর্থারাইটিসের সমস্যা থেকে কিছুটা হলেও উপশম পাবেন। যে দর্শক বন্ধু বারবার কমেন্ট করছিলেন, আশা করি তিনি খুশি হবেন এই ভিডিওটা দেখে। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকুন, হেলথ প্লাস অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা। সুস্থ থাকতে হলে আপনাকে নজর রাখতেই হবে হেলথ প্লাসে। আরো একটা বিষয় আপনাদেরকে জানাবো, শুধুমাত্র সুস্থ থাকার প্রতিবেদনই নয়, আপনার এলাকার স্বাস্থ্য ব্যবস্থা যদি বেহাল হয়ে থাকে, আপনি স্বাস্থ্য ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবা নিতে গিয়ে কোনো ক্ষেত্রে যদি বঞ্চনার শিকার হয়েছেন, আপনার সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থায় যদি কোনো রকম দুর্নীতি আপনি দেখতে পাচ্ছেন, তাহলে অবশ্যই কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। আমরা অবশ্যই তুলে ধরবো স্বাস্থ্যের এই বেহাল দিকটার ছবিও, জানাতে ভুলবেন না। আর সুস্থ থাকতে হলে অবশ্যই দেখতে হবে হেলথ প্লাস। নজর রাখুন দিনভর আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।